হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো বেনারস ঘুরে ফিরে যেদিন আমরা বাড়ি পৌঁছেছিলাম তার নেক্সট দিন আমরা কলকাতার জন্য বেরিয়ে গিয়েছিলাম, কারণ তার নেক্সট ডে আমাদের ফ্লাইট ছিল। আর যেদিন ফ্লাইট থাকে সেদিন তো প্রায় 18 ঘন্টা জার্নি করতে হয়, আর নবদ্বীপ থেকেও কলকাতা আসতে প্রায় 3-4 ঘন্টা লাগে। তাই ভেবেছিলাম এত পরপর জার্নি করার থেকে একদিন আগে চলে যাওয়াই ভালো, তাহলে আমরা একদিন একটু রেস্টও করতে পারবো আর কলকাতার কিছু কিছু জায়গা এক্সপ্লোরও করতে পারবো, যেগুলো আমাদের ইচ্ছে ছিল। আর কিছু কিছু বাঙালি খাবারও খাওয়া যাবে, যেগুলো আর ওখানে গেলে একদমই পাওয়া যাবে না। তাই আমরা সেদিন বাড়ি থেকে ওই 11টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, কারণ হোটেল চেক ইন করার টাইম ছিল আমাদের 2টোয়। আর তার আগের দিন বেনারসের এতটা জার্নি হয়েছে আমাদের শরীরটা না আর একদম নিতে পারছিল না। তাই জন্য গোটা রাস্তা গাড়িতে আমি শুধু ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। হোটেল আসবার 30 মিনিট আগে আমার ঘুমটা ভাঙলো। আমরা যে হোটেলে যাচ্ছি সেটা ছিল ইকো পার্কের একদমই সামনে। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এটা একটা 5 স্টার হোটেল ছিল, নাম ছিল এর ওয়েস্টিন। হোটেলটার ইন্টিরিয়ারটা ছিল অসাধারণ। আমি সবটা ঘুরিয়ে আপনাদের দেখাবো, তার আগে চলুন চেক ইনটা করে নিই। তো চেক ইনটা করার সময় যে রিসেপশনিস্ট ছিলেন উনি আবার ছিলেন বর্ধমানের। আমার বাড়ি আসানসোল দেখে উনি তো বেশ খুশি হয়ে বললেন, আমার বাড়িও আপনার ঠিক পাশেই। আসানসোল থেকে বর্ধমানের ডিস্টেন্স ওই 2 ঘন্টার মতো। বেশ ভালো লাগলো ওনার সাথে আলাপ করে। চলুন, চেক ইন হয়ে গেছে আমাদের, এইবার ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি লিফটের দিকে। আমাদের রুমটা ছিল 20th ফ্লোরে। তো আমরা না এতক্ষণ ঠিক করে বুঝতে পারিনি, কিন্তু নিচে থেকে যখন উপরে উঠছিলাম, উপরে উঠতে এই হোটেলের ইন্টিরিয়ারটা ঠিক করে বুঝতে পারলাম। এই ইন্টিরিয়ারটা ছিল মা দুর্গার একটা মুখ আর কিছু শাড়ি দিয়ে করা ছিল। ভীষণ ইউনিক লেগেছে এটা আমার। ওনাদের সার্ভিসও ছিল ভীষণ ভালো। আমাদের বললেন উপরে যেতে, আর ওনারা জিনিসপত্রগুলো আমাদের রুমেই পৌঁছে দেবেন বললেন। এখন এটা সব হোটেলেই করা হয়ে থাকে, আমি দেখেছি, ছোট হোক কিংবা বড়। এটার জন্য অনেক শান্তি পেয়েছিলাম। এতগুলো জিনিস আর বয়ে নিয়ে যেতে হলো না, তাই জন্য। আর এই যে এটা হলো আমাদের রুম। আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে রুম থেকে বাইরের ভিউটা কেমন হবে। আমি যখনই কোনো জায়গায় থাকতে যাই তখন ওটাই প্রথমে আমি দেখি। আচ্ছা, ওটা আপনাদের পরে দেখাচ্ছি, তার আগে আপনাদের আমাদের হোটেলের রুমটা দেখাই। তো আমাদের রুমের ভেতরে ঢুকেই দেখতে পেলাম একটা বড় টিভি। তারপর এখানে দেওয়া হয়েছিল একটা ওয়াটার কেটেল, যেটা জল গরম বা চা বানানোর জন্য লেগেই থাকে। আর এদের না হোটেলের নাম লেখা কাঁচের বটলগুলো আমার বেশ ভালো লেগেছে। তারপর এখানে দেওয়া হয়েছিল চা আর কফি বানানোর কিছু ম্যান্ডেটরি কিটস। অনেকগুলো মিল্ক পাউচও ছিল। চলুন এদিকটা দেখাই এইবার। এখানে দেওয়া হয়েছে বেশ বড় একটা ওয়ার্কিং টেবিল, যেখানে বসে আরামে কাজ করা যাবে। আর একটা ছোট ফ্রিজও ছিল টিভির একদম নিচের টেবিলটায়। আমি ঠিক ভিডিওটা নিতে পারিনি। তারপর আসুন এইবার দেখাই আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। এটা ওনারা বলেছিলেন ওনাদের বেস্ট ভিউ, আর যেটা সত্যি খুব সুন্দর ছিল। এই জানালা থেকে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ইকো পার্ক, আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা সামনে একটা খেলার মাঠ। ওখানে অনেকেই খেলাধুলো করছে। আর সব থেকে ভালো লাগছিল এই ভিউটা। তার কারণ হলো এই যে সামনের জায়গাটা খালি, একদম সবুজ। এখানে কোনো রকম কনস্ট্রাকশনের কাজ হয়নি বলে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি তো রাতের জন্য অপেক্ষা করছিলাম, রাতের ভিউটা এখান থেকে কেমন লাগবে দেখতে। রাতে তো সব লাইটসগুলো জ্বলে উঠবে আর দেখতে হয়তো ভীষণ সুন্দর লাগবে। আসুন এইবার দেখাই বাকি রুমটা। এই যে এখানে দেওয়া হয়েছিল দুটো খুব কমফোর্টেবল চেয়ার। ভিউটা এখান থেকে চা বা কফি খেতে খেতে দেখতে কিন্তু মন্দ লাগবে না। আর এখানে বসে জুতোও পরা যাবে, আবার এখানে বসে রিল্যাক্সও করা যাবে। আমি একটু বসেও দেখে নিলাম, বেশ ভালো লাগছিল। আমি তো খুব টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল ঘুমিয়ে নিই একটু। তারপর দেখাই চলুন বেডটা একটা বড় বেড দেওয়া হয়েছিল আমাদের। আর উপরে যে পেন্টিংটা ছিল কি সুন্দর লাগছে না এটা দেখতে। তার পাশে এখানে বেড টেবিল দেওয়া হয়েছিল কিছু জিনিসপত্র রাখার জন্য।
আর বেডটা যে ক্লিন ছিল সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। হোটেল যতই ভালো হোক, বেডটা যদি ক্লিন না থাকে শুতে একদমই ইচ্ছে করে না। এইবার আসুন সব থেকে ইন্টারেস্টিং জিনিস এই হোটেল রুমটা, সেটা দেখাই। সেটা হলো এখানকার বাথরুমটা। প্রথমেই ঢুকে দেখতে পেলাম একটা বড় বাথটাব। আর এখানে একটা ওয়ার্ড্রোবও দেওয়া হয়েছিল, যেটা ছিল ভীষণ স্পেশিয়াস। একটা আয়রন টেবিল, আয়রন এসব দেওয়া হয়েছিল। আর একটা ভীষণ সুন্দর জিনিস, এই যে এটা একটা রিমোট দেওয়া হয়েছিল। এটা টিপলেই বাথটাবের সামনে যে জানলাটা আছে ওই জানলার পর্দাটা নিজে নিজেই উঠে যায়। এখানকার ভিউটা দেখতে দেখতেও স্নান করা যায়। আর এটা ছিল বাথরুমের সামনে একটা বেসিন। স্নান করার জন্য আলাদা বাথরুম ছিল। এই বাথরুমটাও কিন্তু ভীষণ স্পেশিয়াস ছিল। আর টয়লেটের জন্য আলাদা বাথরুম ছিল। আমাদের রুমটা ঠিক এরকম দেখতে। তো তারপর আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আমরা তো এসে পৌঁছেছিলাম এখানে 4টে নাগাদ। এত জার্নি করে মাথা ধরে গিয়েছিল একদম। বিকালে একটু চা না হলে কি ভালো লাগে, তাই দুজনের জন্য চা বানিয়ে নিলাম। আর চাটা খেতে খেতে এই ভিউটা একটু উপভোগ করলাম। তারপর একটু পরে ওই 7টা নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম ক্যালকাটা 64 যাব বলে, স্নেহাদি আর দেবজিৎদার ক্যাফেতে। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর যেতে যেতে না আমার বেশ মজা লাগছিল। কলকাতা ঘোরার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি আমার বরকে সবসময় বলি, আমরা যদি কখনো ফিরে আসি আমি না কলকাতাতেই থাকবো। আর ও বারবার আমাকে জিজ্ঞেস করে যে কলকাতায় এমন কি আছে যে তোমার এত ভালো লাগে। কিন্তু সত্যি বলছি, এর কোনো উত্তর আমার কাছে কোনোদিনই থাকে না। শুধু ভালো লাগে, এটাই বলতে পারি। কি জন্য ভালো লাগে, কেন ভালো লাগে কিছু জানি না, জাস্ট খুব ভালো লাগে। এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি ক্যালকাটা 64। তো এখানকার খাবার রিভিউ খুবই ভালো, গিয়ে দেখতে পারবো কেমন খাচ্ছে। তো আমরা ওই 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ক্যালকাটা 64। আমার খুব ইচ্ছে ছিল আসার এখানে। আমি অনেক ভিডিওতে শুনেছিলাম এখানকার খাবার খুব ভালো। ভেতরে গানও চলছিল। সবাই এখানে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথেও এসেছিলেন। আমরা তো মেনু কার্ডটা ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম। আরেকটা জায়গায় আমাদের যাবার ছিল, তাই বিকালে শুধু স্ন্যাক্সটা খাবো বলে এখানে এসেছিলাম। তাই ভেবেই এসেছিলাম যে এদের সব থেকে পপুলার ফিশ ফ্রাইটাই অর্ডার করব। তো ওটাই অর্ডার দিলাম, আর সাথে দিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। তো আমাদের খাবারটা প্রায় 10 মিনিট পরে ওনারা দিয়ে দিয়েছিলেন। আর সাইজটা একবার দেখুন ফিশ ফ্রাইটার, মানে আমার মুখের থেকেও বড় ছিল। আমি অনেক ফুড ব্লগারদের দেখেছিলাম যে এনাদের ফিশ ফ্রাইটার অনেক নাম করেছিলেন। সত্যি সেটা এক কামড় দিতেই বুঝতে পেরেছি। লোভ সামলাতে না পেরে একদম গরম গরমই মুখে পুড়ে দেওয়ার জন্য আমার জিভটা তো প্রথমেই পুড়ে গেল। কিন্তু এক কথায় এটা খাওয়া আমার বেস্ট ফিশ ফ্রাই। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। এবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। বাই।